রিদওয়ান ভাই আউযুবিল্লাহি গান দিয়ে ব্যস্ত ছিল একটু তাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে দণ্ডবিধি আইনের আঘাত সম্পর্কিত বিষয়। দণ্ডবিধি আইনের ৩৩৮ এর শর্ট হাইফেন ক ধারা পর্যন্ত আজকে সেটা রিভিশন দিব ইনশাআল্লাহ। তারপরে আমরা নতুন চ্যাপ্টারে ঢুকবো। দণ্ডবিধি আইনের ৩১৯ ধারা পড়ছিলাম হচ্ছে সাধারণ আঘাতের সংজ্ঞা। সাধারণ আঘাত বলতে কি বোঝায়? কোনো ব্যক্তিকে যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটালে সেটা সাধারণ আঘাত হিসাবে গণ্য হবে বা আঘাত হিসাবে গণ্য হবে। ৩২০ পড়ছিলাম হচ্ছে গুরুতর আঘাত, যে ৮টা বিষয়ের উপরে হয় সেইগুলা। পুরুষত্বহীন করা, দুই চোখের বা যে কোনো একটি দৃষ্টিশক্তি রহিত করা, দুই কানের বা যে কোনো একটি শ্রবণ শক্তি নষ্ট করা, অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন করা, অঙ্গ বা গ্রন্থির হানি করা, মস্তক বা মুখমণ্ডলে বিকৃত করা, হাড় বা দন্তভঙ্গ, যেই কাজ ২০ দিন পর্যন্ত কাজ হতে বিরত রাখে, এরকম কাজ করলে সেটা গুরুতর আঘাত হিসেবে গণ্য হবে। ৩২১ পড়ছিলাম স্বেচ্ছাকৃত সাধারণ আঘাতের সংজ্ঞা। ৩২২ স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের সংজ্ঞা। ৩২৩ হচ্ছে স্বেচ্ছাকৃত সাধারণ আঘাতের শাস্তি, অর্থাৎ ৩২১ দ্বারা শাস্তি ৩২৩, ৩২৪ দ্বারা হচ্ছে স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র দ্বারা সাধারণ আঘাত করলে তার শাস্তি। ৩২৫ স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের শাস্তি, ৩২২ দ্বারা শাস্তি হচ্ছে ৩২৫, ৩২৬ দ্বারা হচ্ছে স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্রে মারাত্মক আঘাতের শাস্তি। ৩২৬ শর্ট হাইফেন ক হচ্ছে স্বেচ্ছাকৃত ভাবে দুই চোখ তুলে তুলে ফেলা বা অ্যাসিড দ্বারা ক্ষতি করলে, নষ্ট করলে, মুখমণ্ডল বা মস্তকের কি করলে বিকৃতি করলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ৩২৬ শর্ট হাইফেন ক। ৩২৭ দ্বারা হচ্ছে সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য বা অবৈধ কাজে বাধ্য করার জন্য সাধারণ আঘাত করা। তারপর হচ্ছে ৩২৯ দ্বারা পড়ছিলাম হচ্ছে যদি সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য বা অবৈধ কাজে বাধ্য করার জন্য গুরুতর আঘাত করলে তার শাস্তি। তারপর ৩২৮ হচ্ছে অপরাধ সংগঠনের জন্য বিষ প্রয়োগ দ্বারা আঘাত করা, যেটা হচ্ছে নেশাকর ওষুধ বা অন্য কোনো কিছু, যেটা উদাহরণ দিয়েছিলাম আমরা মলম পার্টি দিয়ে। ৩৩০ দ্বারা হচ্ছে সরকারি কর্মচারীর বিরুদ্ধে স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যর্পণ এর জন্য যদি ইচ্ছাকৃতভাবে সাধারণ আঘাত করে তার শাস্তি। ৩৩১ দ্বারা হচ্ছে স্বীকারোক্তি বা সম্পত্তি প্রত্যর্পণের জন্য গুরুতর আঘাত করলে তার শাস্তি। ৩৩২ দ্বারা হচ্ছে সরকারি কর্মচারীকে তার কাজ থেকে বিরত রাখার জন্য যদি সাধারণ আঘাত করে জনসাধারণ, তার শাস্তি। আর ৩৩৩ হচ্ছে সরকারি কর্মচারীকে যদি গুরুতর আঘাত করে তাহলে তার শাস্তি। ৩৩৪ দ্বারা হচ্ছে প্ররোচনা বা উত্তেজনার ফলে আঘাত করা, সাধারণ আঘাত করলে তার শাস্তি হচ্ছে ৩৩৪। ৩৩৫ হচ্ছে প্ররোচনা বা উত্তেজনার ফলে গুরুতর আঘাত করলে তার শাস্তি। ৩৩৬ হচ্ছে অন্যান্য ব্যক্তির জীবন বা নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এইরকম যদি কোনো কাজ করে তাহলে তার শাস্তি হচ্ছে ৩৩৬। আর উক্ত বিপজ্জনক কাজের ফলে যদি সাধারণ আঘাত হয় তাহলে তার শাস্তি ৩৩৭। আর গুরুতর আঘাত হলে ৩৩৮। আর জনপথে বেপরোয়া বা গাড়ি ঘোড়া চালাইয়া কোনো ব্যক্তিকে আঘাত করলে তার শাস্তি হচ্ছে ৩৩৮ শর্ট হাইফেন ক দ্বারা। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে অন্যায় নিয়ন্ত্রণ, অবৈধ বাধা বা অন্যায় আটক বা অবৈধ অবরোধ। অন্যায় নিয়ন্ত্রণ, অবৈধ বাধা, অন্যায় আটক বা অবৈধ অবরোধ প্রসঙ্গে এখানে অবরোধ বা আটক, অবরোধ কি বা আটক কি? রেদওয়ান, অবরোধ কি বা আটক কি? অবরোধ হচ্ছে যে মানে আপনি যেদিকে যাওয়ার কথা সেদিকে না যাওয়ার জন্য বাধা প্রদান। হুম। নিয়ন্ত্রণ, অন্যায় নিয়ন্ত্রণ। উম, অন্যায় নিয়ন্ত্রণ হচ্ছে যে স্বেচ্ছাকৃত ব্যবহার কি মনে হয়। তো এটা কথা একই, ভাষা ভিন্ন। একই কথা না? কথা একই, ভাষা ভিন্ন। অর্থাৎ যেদিকে আপনার চলাচলের অধিকার আছে সেই অধিকারকে যখন কি করে আটকাই দেয় তাহলে সেটা হবে কি অন্যায় নিয়ন্ত্রণ বা অন্যায় আটক বা অবৈধ বাধা। আবার আটকের ক্ষেত্রে আবার এখানে আবার আরেকটা কথা আছে, যখন আপনার কোনো নির্ধারিত স্থানের ভিতরে আপনাকে রেখে দিবে সেটা হচ্ছে কি অন্যায় আটক। আর বাধা আর নিয়ন্ত্রণ হচ্ছে একই, অর্থাৎ আপনার খোলা জায়গা দিয়ে হইতে পারে, যেমন আপনার চলাচলের রাস্তা হইতে পারে,
এই ক্ষেত্রে আপনাকে বাধা দিল, সেটা অন্যায় বাধা বা অন্যায় নিয়ন্ত্রণ। তাহলে দণ্ডবিধি আইনের 339 ধারা হচ্ছে অন্যায় নিয়ন্ত্রণ বা অবৈধ বাধার সংজ্ঞা। অন্যায় নিয়ন্ত্রণ বা অবৈধ বাধার সংজ্ঞা অর্থাৎ যেই ব্যক্তি তার চলাচলের রাস্তা বা গমনের রাস্তা ইচ্ছা করে বাধা দেয়, তাহলে সেটা কি হবে? অবৈধ বাধা বা অন্যায় নিয়ন্ত্রণ হিসেবে গণ্য হবে। যেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তার অধিকার আছে এমন চলাচলের রাস্তায় কি করে বাধা দেয়, তাহলে সেই ব্যক্তি অন্যায় বাধা দান করেছে বলে গণ্য হবে। 339 সংজ্ঞা। 340 দ্বারা হচ্ছে অবৈধ অবরোধ বা অন্যায় আটক। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট এলাকার বাহিরে যাইতে না দেয়, অবৈধভাবে বাধা প্রদান করে বা আটক রাখে, তাহলে সেই ব্যক্তি অবৈধ অবরোধ বা অন্যায় আটক করেছে বলে গণ্য হবে। যেমন দালান, প্রাচীর, সীমারেখা, কাঁটাতারের বেড়া, অথবা মনে হয় যে একটা রুম হইতে পারে, অথবা একটা গুদাম হইতে পারে, অথবা একটা এই নির্ধারিত একটা সার্কেল হইতে পারে যে আপনি সার্কেলের বাইরে যাইতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কি? অবৈধ অবরোধ বা অন্যায় আটক। এই দুইটা সংজ্ঞা কি বোঝা গেছে 339 এবং 340-এর? 339 হচ্ছে কি নিয়ন্ত্রণ করা, অর্থাৎ আপনার চলাচলের রাস্তার মধ্যে আপনাকে বাধা দিল যে আপনি এই রাস্তায় যাইতে পারবেন না, আপনাকে বাধা দিল, সেই ক্ষেত্রে এটা অন্যায় বাধা বা অন্যায় নিয়ন্ত্রণ বলে গণ্য হবে। আর 340 হচ্ছে একটা নির্ধারিত সীমারেখার ভিতরে, সেটা গড় বাড়ি দালানকুটা বা একটা বিল্ডিং হইতে পারে, যে এইটার বাইরে যে কোনো ভাবেই হোক আপনাকে বাইরে দিতে দেবে না। যেমন হচ্ছে আমাদের যেহেতু আমরা পুলিশের চাকরি করি, পুলিশ লাইনের বাউন্ডারি, আপনাকে কি করলো? পুলিশ লাইনের বাউন্ডারির ভিতরে আপনাকে আটকাই দিল যে আপনি আর বাইরে যাইতে পারবেন না। অন্যায় অবরোধ বা অন্যায় আটক। উদাহরণটা কি বোঝা গেল? ঠিক আছে। তারপরে হচ্ছে 341। তাহলে 341 হলো কি 339-এর শাস্তি। 339-এ কি বললাম? অন্যায় নিয়ন্ত্রণ বা অবৈধ বাধা, তার শাস্তি হতো 341। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অবৈধ বাধা দান করে তাহলে তার শাস্তি হবে 341 ধারায়। তাহলে 339 হচ্ছে অন্যায় নিয়ন্ত্রণ বা অবৈধ বাধার সংজ্ঞা, তার শাস্তি হচ্ছে 341 ধারা। আর 340 ধারা হয়েছে অবৈধ অবরোধ বা অন্যায় আটক সংজ্ঞা, তার শাস্তি হচ্ছে 342 ধারা। এখন 342-এর মধ্যে একটা বিষয় বলা আছে, একটু আপনারা মনোযোগ দিবেন, কারণ একবার বলার পরে মনে হয় যে আবার রিপিট করতে গেলে অনেক কিছু বাদ যায়। 342-এ হচ্ছে কি একজন ব্যক্তিকে অপর কোনো ব্যক্তি কি করছে 2 দিন আটক রাখছে। 2 দিন মানে কি 48 ঘন্টা। 48 ঘন্টা যদি কোনো ব্যক্তিকে একটা দেয়ালের ভিতরে একটা ঘরের ভিতরে আটক রাখে তাহলে তার শাস্তি হবে কি 342 দ্বারা। আর সংজ্ঞাগত 340 দ্বারা অবৈধ অবরোধ। এখন আপনি একজন পুলিশ অফিসার, আপনি একজন আসামিকে গ্রেপ্তার করলেন, গ্রেপ্তার করিয়া 24 ঘন্টার ভিতরে আপনি তাকে পাঠানোর কথা, কিন্তু আপনি জিডি মূলে কি করলেন? সেখানে আপনি 26 ঘন্টা পরে তাকে আউট দিলেন, তাহলে আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? 342 342 নাকি ওই যে 220? না 342 হবে স্যার এটা। 342। যেহেতু সময়টা উল্লেখ করা আছে 48 ঘন্টা বা 2 দিন, তাহলে আপনি কি করলেন? 24 ঘন্টার বেশি রেখে দিলেন। যেহেতু আপনি আইন বলে পান 24 ঘন্টা, সেই ক্ষেত্রে যখন আপনি 24 ঘন্টার বেশি রাখবেন সেইটা অবৈধ অবরোধের জন্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ 342 দ্বারা। তাহলে 340-এ অন্যায় অবরোধের সংজ্ঞা, 342 হচ্ছে অন্যায় অবরোধ যদি 2 দিন পর্যন্ত হয় তাহলে তার শাস্তি 342। আর এই অবরোধটা যদি 3 দিন হয় বা 3 দিন হতে 9 দিন পর্যন্ত হয় তাহলে তার শাস্তি হবে কি 343 দ্বারা। দিনগুলো মনে রাখবেন, 342 হচ্ছে 2 দিন বা 48 ঘন্টা, আর 343 হচ্ছে 3 দিন হতে 9 দিন পর্যন্ত। এখন যদি স্পেসিফিকলি ঘন্টা উল্লেখ করে দেয়, যেমন
52 ঘন্টা, তাহলে কত দিবেন? 43। 43। অথবা দিল আপনাদের 240 ঘন্টা, তাহলে কত দিবেন? 240 তাহলে এটা 43 না, তখন আবার 44। 44। তখন আবার 44, আর 44-এ বলছে 10 দিন বা তার অধিক। 10 দিন বা তার অধিক, তাহলে 10 দিন সে টানে পায়। তাহলে 9 ঘন্টায় যদি সে 226 ঘন্টা পর্যন্ত পায় 9 দিনে, 9 দিনে 226 ঘন্টা হইলে তাহলে 343। আর যদি 324-এর উপরে 224-এর উপরে হয়, অর্থাৎ 225 ঘন্টা স্পেসিফিকলি দিয়ে দিল, সেই ক্ষেত্রে 344 দ্বারা। তাহলে 340 হচ্ছে অবৈধ অবরোধের সংজ্ঞা, আর অবৈধ অবরোধের শাস্তি হচ্ছে 342 দ্বারা, যেটা হবে 2 দিন বা 48 ঘন্টা। 343 3 দিন হতে 9 দিন, 3 দিন হতে 9 দিন যদি অবৈধভাবে অবরোধ করে রাখে, তাহলে তার শাস্তি হবে 343। 344 হচ্ছে 10 দিন হতে ততোধিক, অর্থাৎ 10-এর অধিক যদি 10 দিন হতে যদি কোনো ব্যক্তিকে বেশি আটক রাখে, তাহলে তার শাস্তি হবে 344। অবৈধ অবরোধ, এটা কি বোঝা গেল? দিন হিসাব রাখবেন। 2 দিন 342, 3 দিন হতে 9 দিন 343, 10 দিন বা তার বেশি 344, তারপরে হচ্ছে 345 দ্বারা। আর এই ঘন্টা ঘন্টা বললে সব ভুলে যাবো। একটা ঘন্টার দরকার নাই, দিন মনে রাখেন। 2 দিন হচ্ছে 342, 3 দিন হতে 9 দিন 343, 10 দিন হতে তার বেশি, অর্থাৎ 10 নাম্বার দিন কিন্তু মূলত 344-এ, মনে রাখবেন। আর 3 দিন হচ্ছে 343-এ, এটা মাথায় রাখবেন। আবার যদি 3 দিনটা আপনি 42-এ নিয়ে আসেন, 10 দিনটা 43-এ নিয়ে আসেন, তাইলে হবে না। 10 দিনটা মূলত হচ্ছে 44-এর সাথে, আর 3 দিনটা হচ্ছে 43-এর সাথে, আর 72 ঘন্টা 48 ঘন্টা বা 2 দিন হচ্ছে 42-এর সাথে। এটা খালি মনে রাখবেন। তাহলে 345 দ্বারা যে ব্যক্তির মুক্তির জন্য রিট করা হয়েছে, সেই ব্যক্তিকে আটক রাখা বা কারারুদ্ধ করে রাখা। এখন যদি ফৌজদারি কার্যবিধি আইনের 491 দ্বারা কি, নুরুল ইসলাম ভাই? মানিক ভাই বলেন। হেভিয়াস কর্পাস। হ্যাবিয়াস কর্পাস, রিট কি? ওই যে আপনার যত কিছুই আছে সবকিছু কিন্তু রিট হয় হাইকোর্টে। যেমন এই যে গতকালকে মনে করেন একটা রিট হয়েছে সংবিধান সংস্কার সম্পর্কে, যেটা রাষ্ট্রপতির আদেশক্রমে করা হয়েছে, এটা সম্পর্কে হাইকোর্টে একটা রিট করছে, যেটা অভিযোগ বা মামলা বলা হয়। এই রিট যেটা হচ্ছে, যদি হাইকোর্ট যদি আদেশ দেয় তাহলে সেটা গ্রহণযোগ্য হয়, অর্থাৎ রিটটা হচ্ছে হাইকোর্টের একটা আদেশ ধরা যায়। বুঝছেন নাসরিন আপা? তাহলে একজন ব্যক্তি যে হাজতে আছে বা কারারুদ্ধ আছে, সেই ব্যক্তিকে হাজির করার জন্য আদালতে রিট করা হয়েছে, আদালত আদেশ দিয়েছে যে উক্ত ব্যক্তিকে হাজির করা হোক। তখন আপনি কি করলেন? উক্ত ব্যক্তিকে হাজির না করিয়া কারারুদ্ধ করে রাখলেন, অথবা তাকে জামিন দেওয়া হয়েছে, আপনি তাকে আদালত থেকে কারাগার থেকে জামিন দিলেন না, সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে 345 ধারা। 345 আবার বলতেছি, আপনারা আবার বুঝবেন। যদি কোনো ব্যক্তিকে মুক্তির জন্য আদালত কি করছে, আদেশ দিছে, যে আদেশটা হচ্ছে 491 ধারার হেভিয়াস কর্পাস আদেশ, অথবা জামিন দিছে, তাহলে আপনি কি করলেন? তাকে জামিন না দিয়ে আপনি তাকে হাজতে আটক রাখলেন, কারাগারে আটক রাখলেন। আপনি সরকারি কর্মচারী, আপনাকে আদালত আদেশ দিচ্ছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, হাজির করার জন্য, আপনি আদালতের আদেশ অমান্য করছেন, সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে কি, দণ্ডবিধি আইনের 345 ধারা।
মুক্তির রিট জারি করা হয়েছে তাকে অবৈধভাবে অবরোধ করে রাখা বা কারারুদ্ধ করে রাখা, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা 345 দ্বারা। এটা কিন্তু মূলত 345 সরকারি কর্মচারীর বিরুদ্ধে, মাথায় রাখবেন। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 346 দ্বারা, গোপনে অবৈধ অবরোধ করা। গোপনে অবৈধ অবরোধ করা, যেই ব্যক্তিকে কি করে এমন ভাবে অবরোধ করে যাতে কোনো ব্যক্তি বা সরকারি কর্মচারী তার স্থান চিনতে না পারে, জানতে না পারে, তাহলে কি করলো? গোপনে অবৈধ অবরোধ করলো, তার শাস্তি হবে 346 দ্বারা। এমন এটা কি অবরোধ স্যার গুম? গুম ধরা যায়। স্যার, এটা কি হ্যাঁ, গুম? হ্যাঁ, এটা গুম দেওয়া যায় 346। যদিও গুমটা কোনো বাসা নাই, কথা বুঝছেন, কিন্তু আমরা ধরে নিতে পারি এটা গুম, কথা বুঝছেন। অর্থাৎ কোনো ব্যক্তি বা সরকারি কর্মচারী তার অবস্থান শনাক্ত করতে না পারে, তাহলে তার শাস্তি হবে 346 দ্বারা। 347 দ্বারা হচ্ছে বলপূর্বক সম্পত্তি ছিনাই নেওয়ার জন্য, অবৈধ কাজে বাধ্য করার জন্য। এটা কত দ্বারায় পড়ছিলাম বলেন? সম্পত্তি ছিনাই নেওয়া বা অবৈধ 27 না? 27। এই কাজটা যদি 27। এখানে কি করে তাকে অবরোধের জন্য করে, তাহলে 347। 327 কি করছে? সম্পত্তি ছিনাই নিছে বা অবৈধ কাজে বাধ্য করার জন্য আঘাত করছে, সেখানে হয়েছে 327 সাধারণ আঘাত। আর 347 কি বলছে? তাকে অবরোধ বা অন্যায়ভাবে আটক করে রাখছে, কি জন্য? যে যদি তুমি এই কাজটা না করো তাহলে তুমি আটক, তাকে আটক করে রাখছে, তাহলে তার শাস্তি হবে 347 দ্বারা। আর আমরা 330 কি পড়ছিলাম? দণ্ডবিধি 330 স্বীকারোক্তি আদায় করার জন্য। স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যর্পণের জন্য সাধারণ আঘাত। এই কাজটা যদি স্বীকারোক্তি বা সম্পত্তি আদায়ের জন্য যদি কাউকে অবরোধ করে রাখেন, তাহলে তার শাস্তি হবে 348 দ্বারা। বোঝা গেল? আমরা স্বীকারোক্তিটা হ্যাঁ, কোন ধরনের স্বীকারোক্তি আদায়, এটা মানে আবার লেখছে সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য, মানে দুইটার পার্থক্য কি এখানে? আরিফ স্যার, আপনি মূল বই থেকে বাইর হন, আমার কথা শুনেন। হ্যাঁ, কারণ গতকালকে তো ক্লাসে লাইন কাটে যাওয়ার পরে আপনারা বাইরে হয়ে গেছেন, আর কোনো খোঁজ খবর ছিল না। না কেটে গেছে। কিন্তু গতকালকে এটা প্রত্যেকটা ধারার উপরে একটা উদাহরণ দেওয়া হয়েছিল। 330, তাহলে আমি ছিলাম না। হ্যাঁ 330, আপনি হচ্ছেন মামলার তদন্তকারী অফিসার। একজন আসামিকে রিমান্ডে নিয়ে আসছেন, আসার পরে তারে বলছেন যে তুমি এটা স্বীকারোক্তি দাও যে তুমি এই খুন করছো। তার এই স্বীকারোক্তি দেওয়ার জন্য আপনার তাকে মাইর দিলেন, আপনার শাস্তি কততে? 30। সাধারণ আঘাতের ফলে 330, আর যখন এটা গুরুতর আঘাত করবেন তখন 331। এখন আপনি একজন ডাকাতি মামলার আসামি নিয়ে আসছেন রিমান্ডে, আইনিয়া বলছেন যে তুমি যে ডাকাতি করছো এই স্বর্ণগুলা কই রাখছো বলো, এই স্বর্ণগুলা ফেরত দাও। ডাকাতির মামলা আনছেন, চুরির মামলা আনছেন, রিমান্ডে আনছেন, আইনিয়া বলছেন যে আপনি এই ডাকাতির মালগুলা কই রাখছেন বলেন। তখন সেউটে বলছে যে আমার কাছে ডাকাতির মাল নাই, আমি জানি না, বা চুরাই মাল আমার কাছে নাই, আপনি দিলেন তাকে মায়ের। কি জন্য? সে যে মামলার আসামি, এই মালগুলো আপনাকে ফেরত দেওয়ার জন্য আপনি তাকে মায়ের দিলেন। সাধারণ আঘাত করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা 330, গুরুতর আঘাত করলে 331। তাহলে দুইটা উদাহরণ কি পাইলেন 330-31-এর? স্বীকারোক্তি এবং সম্পত্তি প্রত্যর্পণ। এই সেম কাজটা করার জন্য আপনি কি করলেন? তাকে অবৈধভাবে আটক রাখলেন, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা 348 দ্বারা। এখন এই অবরোধের জন্য যদি আপনি কি করেন, সাথে এটা রিলেটেড। সঠিক, এই কাজের জন্য যদি আপনি তাকে দিন হিসাব করে অবরোধ করে রাখেন, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে ওই অনুযায়ী। সাথে 342 আসবে 2 দিন হইলে, 3 দিন থেকে 9 দিন হইলে 343, আর যদি 10 দিন বা তার বেশি হয় তাহলে 344। তারপরে আপনার
আপনি সরকারি কর্মচারীকে আদালত আদেশ দিচ্ছে যে আপনি তাকে জামিন দেন অথবা কারাগার থেকে মুক্তি করেন, আপনি সেই আদেশ লঙ্ঘন করছেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা 345। এখন আপনি কি করছেন, সরকারি কর্মচারী হন আর পাবলিক হন, তাকে এমন ভাবে অবরোধ করছেন, যেটা হচ্ছে বিগত সময় আয়নাগরের উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে এমন ভাবে অবরোধ করে রাখছেন যাতে কোনো ব্যক্তি বা সরকারি কর্মচারী না জানতে পারে, সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে ব্যবস্থা 346। আর সম্পত্তি প্রদান করার জন্য বা অবৈধ কাজ করানোর জন্য যদি অবৈধভাবে অবরোধ করেন তাহলে তার শাস্তি হবে কি 347 দ্বারা। আর সেম কাজটা কি যদি আপনি সরকারি কর্মচারী হিসেবে স্বীকারোক্তি বা সম্পত্তি প্রত্যর্পণের জন্য আটক রাখেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা 348 দ্বারা। বলেন এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে? সবই তো সরকারি কর্মচারী। এগুলো তো তাহলে সরকারি কর্মচারীর কাজ সব। বেশিরভাগই সরকারি কর্মচারী, আবার এখানে পাবলিকও আছে। আপনি এখানে যে শুধু পাবলিক ঢুকাইবেন এমনটা না, এখানে সরকারি কর্মচারীরও ব্যবস্থা আছে। বলেন 339 থেকে 348 পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে সামনে অ্যাডভান্স হবো। ঠিক আছে, তাহলে আর এটা শেষ। 339টা একটু বলেন তো স্যার। 339 সঠিক স্যার, 339। 339 হচ্ছে অন্যায় নিয়ন্ত্রণ বা অন্যায় বাধা। অন্যায় নিয়ন্ত্রণ অথবা অন্যায় বাধা, যেমন আপনি আপনার সুরমা ব্যারাক থেকে আপনি যাচ্ছেন হচ্ছে হোটেল ওয়ানের চেম্বারে। আপনার সুরমা ব্যারাক থেকে আপনি যাচ্ছেন হোটেল ওয়ানের চেম্বারে, আমি আপনাকে কি করলাম, যমুনার ব্যারাকের সামনে আপনাকে আটকাই দিলাম যে আপনি এদিকে যাইতে পারবেন না। সেই ক্ষেত্রে এই যে আমি আপনাকে আটকাই দিলাম যে আপনি এদিকে যাইতে পারবেন না, এই জন্য আমার শাস্তি হবে কত, 339 সংজ্ঞা। ও শাস্তি, হ্যাঁ আমার শাস্তি হবে 341 দ্বারা। অর্থাৎ যেটা হচ্ছে কি আপনার অধিকার, চলাচলের অধিকার আছে, আমি আপনার সেই অধিকারটা নষ্ট করলাম, আপনাকে আটকাই দিলাম, বাধা দিলাম, তার জন্য আমার শাস্তি হবে 341 দ্বারা। এখন আমি কি করলাম, আপনাকে আপনার সুরমা ব্যারাকের 502 নম্বর রুমের ভিতরে আপনাকে দরজা লাগিয়ে আমি রেখে দিলাম যাতে আপনি বাইরে হইতে না পারেন। তাহলে হইল কি 340 অবৈধ অবরোধ বা অবৈধ আটক। এটা যদি না আপনাকে আমি 2 দিন রাখি তাহলে আমার শাস্তি হবে 342, অথবা এটা 1 ঘন্টাও হইতে পারে অথবা 24 ঘন্টাও হইতে পারে, অর্থাৎ 2 দিনের কম। যতক্ষণ হবে ততক্ষণের জন্য আমার শাস্তি হবে কি 342 দ্বারা। বোঝা গেল নুরুল ইসলাম ভাই? স্যার বুঝতে পারছি স্যার। তাহলে এখন আমরা আবার যাই যে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ সম্পর্কিত। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু বুঝবেন, কেউ অন্যমনস্ক হবেন না। অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ সম্পর্কিত, ঠিক হয়ে যাবে। এখন এটা হচ্ছে কি দণ্ডবিধানের 349 দ্বারা বল প্রয়োগ। যেটা অপশনটা ওইটা রাখেন। বল প্রয়োগের সংজ্ঞা হচ্ছে 349 দ্বারা। প্রবলেম, কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে বলপূর্বক ভাবে গতিশীল করে, গতিরোধ করে, গতি পরিবর্তন করে যদি 3 ভাবে, নিম্নলিখিত 3 ভাবে কি করে, গতিশীল করে, গতিরোধ করে, গতি পরিবর্তন করে, তাহলে 3টা ক্ষেত্র কি, তার নিজের দেহ দ্বারা, কোনো বস্তু দ্বারা অথবা কোনো প্রাণী দ্বারা, তাহলে সেটা বল প্রয়োগ বলে গণ্য হবে। 3টা ক্ষেত্র মনে রাখবেন। কোনো ব্যক্তি গতিশীল না, 3 ভাবে, ভাবে কিনটা, নিজের দেহ দ্বারা, কোনো বস্তু দ্বারা, কোনো প্রাণী দ্বারা কি করছে, আপনাকে গতিশীল করছে, অর্থাৎ দ্রুত গতি করছে, গতি আটকাই দিছে, গতি পরিবর্তন করছে, তাহলে সেটা বল প্রয়োগ হিসেবে গণ্য হবে। এটা কি সংজ্ঞা। আর উক্ত কাজটা যদি অপরাধমূলক ভাবে করে তাহলে সেটা হবে কি অপরাধমূলক
বল প্রয়োগ, এটা হচ্ছে 350 ধারা। অর্থাৎ আপনার সম্মতি ব্যতীত যখন যখন ক্ষতি, ভীতি, বিরক্তি সৃষ্টি করে বা চেষ্টা করে, তাহলে সেটা কি হবে? অপরাধমূলক বল প্রয়োগ হিসেবে গণ্য হবে। তাহলে 349 হচ্ছে বল প্রয়োগের সংজ্ঞা, আর 350 হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা। 349টা আবার বুঝেন, তিন ভাবে বল প্রয়োগ করা যাবে। তিন ভাবটা কি? নিজের দেহর শক্তি দ্বারা, কোনো বস্তু দ্বারা, যেমন পাথর, ইট, এগুলা বস্তু দ্বারা। আর তৃতীয়ত হচ্ছে যে কোনো প্রাণী দ্বারা। যদি আপনাকে গতিশীল করে, গতি রোধ করে, গতি পরিবর্তন করে। গতিশীল মানে কি? আপনি যে গতিতে যাচ্ছেন এটা আরো গতি বাড়াই দিছে। যেমন আপনি ঘোড়ার গাড়িতে যাচ্ছেন, এখন ঘোড়া যাচ্ছে মনে হচ্ছে স্বাভাবিক গতিতে, এখন সে গিয়া দিল ঘোড়ার পিঠে বাড়ি, দেওয়ার পরে ঘোড়া কি করছে? দিছে দৌড়, এই যে গতিশীল করলো। অথবা আপনি ঘোড়ার গাড়ি দিয়ে যাচ্ছেন, সে কি করলো? সামনে কিছু পালাই দিয়ে আপনার গতি আটকাই দিল। অথবা আপনি ঘোড়ার গাড়িতে যাচ্ছেন, সে কি করলো? আপনার রাস্তার মধ্যে আটকাই দিয়ে আপনার অন্যদিকে ডাইন দিকে নামাই দিল জমির মাঝখান দিয়া, এই যে আপনার গতি পরিবর্তন করলো। তাহলে সেটা বল প্রয়োগ হিসেবে গণ্য হবে। 49টা কি বোঝা গেল? আর এই কাজগুলার ফলে যদি আপনার সম্মতি না নিয়া, উক্ত কাজগুলো যদি আপনার অপরাধ করার জন্য আপনার সম্মতি না নিয়ে জখম করে, ক্ষতি, ভীতি, বিরক্তি বা কি করে সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে সেটা অপরাধমূলক বল প্রয়োগ হিসেবে গণ্য হবে। এটা উদাহরণ কি দিবেন? অপরাধমূলক বল প্রয়োগ হয়েছে, যেমন আপনি কি করছেন? নৌকার মধ্যে বসে আছেন, এখন আপনার নৌকার বাঁধন খুলে দিয়ে আপনার একটা লামারি ছাড়ি দিল যে যান এখন বাঁচতে থাকেন। অথবা আপনি ঘোড়ার গাড়িতে বসে আছেন, আপনার ঘোড়ার মধ্যে চাবুক মারিয়ে গতি বাড়াই দিল। অথবা আপনার রাস্তা দিয়ে হাঁটে যেতেছেন, আপনার পিছনে একটা কুকুর লাগাই দিল। অথবা আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে ধাক্কা দিয়ে কি করলো? ফেলে দিল। অথবা আপনি কি করতেছেন? গোসল করতেছেন, আপনার বালতির মধ্যে কি করলো? গরম পানি ঢালি দিল, যে নেন এখন আপনি দৌড়াইতে থাকেন। অথবা আপনি গরম পানি দিয়ে গোসল করতেছেন, এটার মধ্যে সে একবারে বরফ সাড়ে দিচ্ছে, যাতে আপনার মনে হয় যে এটা দিয়ে আপনার অবস্থা খারাপ হয়ে যায়। বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে কি কিছু সংজ্ঞা। বুঝতেছি না, কিছু বুঝতেছি না। কেন কথা যায় না? কথা যায়, যারা ওই যে আনমুটে নাই এদেরকে আনমুট করতে বলেন, আর যাদের ভিডিও ইয়েতে আছে এদেরকে আনমুট করতে বলেন, অনেক সময় স্যার বোঝা যায় না। স্যার 350টা আর একটু উদাহরণ দেন। উদাহরণ তো 6টাই উদাহরণ দিলাম, একটা বুঝেন নাই? বুঝছি, আর একটু দেন। আরেকটু দিতাম। আপনি ঘোড়ার গাড়িতে যাচ্ছেন, হ্যাঁ, 350 আর একটু দেন। আপনি ঘোড়ার গাড়িতে যাইতেছেন, ঠিক আছে? এখন ঘোড়ার গাড়িতে যাইতেছেন, ঘোড়া মনে হয় যে স্বাভাবিক 30 গতিতে যাইতেছে। আরেক গিয়া কি করলো? আপনার ঘোড়ার পিছনে দিল গুতা, গুতার পরে আপনার ঘোড়া দিল 100 কিলোমিটার দৌড়। এই যে আরেক জায়গায় গুতা দিয়ে আপনার গতি বাড়াই দিল, ঠিক আছে? অথবা আপনি হাঁটি হাঁটি যাচ্ছেন, আপনার পিছনে আরেক কি করলো? তার কুকুর এটা ছাড়ি দিল, যে যা নুরুল ভাইয়ের পিছনে গিয়ে একটা দৌড় দে। অথবা আপনি কি করতেছেন? গোসল করতেছেন। স্যার স্যার 349 বুঝছি, 350 350ই তো বলতেছি। এটা হচ্ছে স্যার 349। আরে 49 এবং 50 দুইটাই বলতেছি। 49 হচ্ছে কি? আপনার গতি পরিবর্তনশীল করা, রোধ করা। আর এই কাজগুলার পরে যখন এই কাজগুলা দিয়ে কি করবে? আপনার ক্ষতি হবে, ভয় হবে, ভীতি হবে, বিরক্ত সৃষ্টি হবে, তাহলে সেটা হবে 350। কথা বুঝছেন? 49 এবং 50 একই। 49টা হচ্ছে কি? যে শুধু সংজ্ঞাটা বুঝাইছে, বল প্রয়োগটা কি। আর 50টা হচ্ছে অর্থাৎ এই দিক বল পরিবর্তন করবে আর কি। এই বল প্রয়োগের ফলে যেখানে আপনার ক্ষতি হবে, ভীতি হবে, ভয় হবে, ভয়ের চেষ্টা করবে, তাহলে সেটা হবে 350 সংজ্ঞা। স্যার 349 হচ্ছে ভয় ভীতি থাকবে না, আর 350 হচ্ছে ভয় ক্ষতি এরকম থাকবে, এরকম। থাকবে, সঠিক। এই জন্যই তো বারবার ক্লাসে কই যে মনোযোগ দেন, মনোযোগ দেন। কারণ যখন একবার একদিক থেকে চলে যাব, তখন তার ওইটার পাবেন না। তাহলে 350টা হইলো কি? অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা।
এখন 49 পাইলাম বল প্রয়োগ, 350 পাইলাম অপরাধমূলক বল প্রয়োগ। তাহলে 351টা কি? আক্রমণ। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অপরাধজনক বল প্রয়োগের উদ্দেশ্যে, তাহলে কত দ্বারা? 350 দ্বারার অপরাধমূলক বল প্রয়োগের উদ্দেশ্যে কোনো কথা, অঙ্গভঙ্গি বা প্রস্তুতি করে যেটার জন্য ভয় ভীতি সৃষ্টি করে, তাহলে সেই ব্যক্তি আক্রমণ করেছে বলে গণ্য হবে। তাহলে এটাও কি সংজ্ঞা? 349 হচ্ছে বল প্রয়োগের সংজ্ঞা, 350 হচ্ছে অপরাধ বল প্রয়োগের সংজ্ঞা, আর 351 আক্রমণের সংজ্ঞা। আক্রমণটা কি? যেমন আরিফ আপনাকে কি করলো, নুরুল ভাইরে এইরকম মুষ্টিবন্ধ করিয়া বললো আজকে নুরুল ভাই নাক ফাটাই দেব, এই যে সে অঙ্গভঙ্গিটা করলো মুষ্টিবন্ধ অবস্থায়, এটা কি? আক্রমণ। অথবা সে কি করলো, যেমন এই যে তার কুকুর আছে, কুকুরটা মুখ বান্ধা, এখন সে কি করলো, মুখ সারতে সারতে বললো যে এই কুকুর তুই যে নুরুল ভাইয়ের একটা দৌড়ানি দিয়া কামড় দে, এই যে মুখ কুলার একটা বান করতেছে, এই জন্য এই যে আপনার ভয়ের বা ভীতির সৃষ্টি হইলো, তার অঙ্গভঙ্গি দেখা গেল, এটা হচ্ছে কি? আক্রমণ। অথবা সে কি করলো, একটা লাঠি ঘুরাইতে ঘুরাইতে বললো যে আজকে নুরুল ভাইয়ের খবর আছে, এই যে সে লাঠি ঘুরাইতে ঘুরাইতে আপনাকে এই কথাটা বললো, আপনার ভিতরে যে ভয় ভীতি সৃষ্টি হইলো, এটার জন্য হচ্ছে কি 351 দ্বারা আক্রমণ, সেটাই আক্রমণ হিসেবে গণ্য হবে। বোঝা গেল? এগুলো কিন্তু সংজ্ঞা বলতেছি। 349 হচ্ছে বল প্রয়োগের সংজ্ঞা, 350 হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ। অপরাধমূলক আর উক্ত 350 দ্বারার অপরাধমূলক ভাবে যখন আপনাকে কোনো কথা, অঙ্গভঙ্গি বা প্রস্তুতি দিয়ে আপনাকে কোনো কিছু বলবে, তাহলে সেটা কি হবে? আক্রমণ হিসেবে গণ্য হবে, যেখানে আপনার ভয় বা ভীতির সৃষ্টি করে, তাহলে সেটা কি হবে? আক্রমণ হিসেবে গণ্য হবে। এটা কিন্তু শাস্তি না, তাও বলতেছি আমরা সংজ্ঞা। তাহলে শাস্তি কত? শাস্তি হবে 352 ধারায়। যখন প্ররোচনা ব্যতীত আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করে, তাহলে তার শাস্তি হবে কি? 352 ধারা। তাহলে এটা কি 349 শাস্তি নাকি 350-51 শাস্তি? এটা হলো 350, 349-51 শাস্তি। 350 এবং 351 শাস্তি হচ্ছে 352 ধারা। বল প্রয়োগ এবং আক্রমণের শাস্তি হচ্ছে 352 ধারা। আর এইটা যদি আপনি কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব সম্পাদন কালে করেন, তাহলে তার শাস্তি হবে 353 ধারা। এই কাজগুলা যদি আপনি কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব সম্পাদন কালে করেন, তাহলে তার শাস্তি হবে 353 ধারা, আক্রমণ বা বল প্রয়োগ করা। তাহলে আর 300 শুধু বল প্রয়োগ আসলে তো তাহলে 349 শুধু হবে, এর শাস্তি আলাদা কোনো শাস্তি নাই? না, ওটা বল তো প্রয়োগের সংজ্ঞা। কোনো শাস্তি নেই, এটা শুধু সংজ্ঞা। সংজ্ঞা শুধু, সঠিক। যখন অপরাধমূলক বল প্রয়োগ দিবে তখন এটার শাস্তি আছে, আর বল প্রয়োগের কোনো 350 শাস্তি নাই। 352 বল সঠিক। প্রয়োগের কোনো শাস্তি নাই, অপরাধমূলক বল প্রয়োগ হইলে তার শাস্তি আছে, আক্রমণ করলে তার শাস্তি আছে। তাহলে 353 হলে সরকারি কর্মচারীকে কি করে, তার কর্তব্য বাধা দানের উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধজনক বল প্রয়োগ করলে তার শাস্তি হবে 353 দ্বারা। আর 354 দ্বারা হচ্ছে শ্লীলতাহানির উদ্দেশ্যে কোনো নারীর উপর আক্রমণ বা অপরাধজনক বল প্রয়োগ করা, শ্লীলতাহানির উদ্দেশ্যে। এখন যদি একজন পুরুষ অন্য একজন নারীকে ধরে তার মাথার চুল কেটে দিল, তাহলে এটা কি হবে? নারী শিশু 10 হবে নাকি 354 হবে? 10 হবে, 10। নারী শিশুর 10 হবে। এটা কি না স্যার, জনপীড়নের এটা মতো হবে? এখানে কি যৌনতা আছে? শালীনতা যেটা, এটা তো যৌনতার। জি না, এখানে আক্রমণ মুখ্য বিষয় আক্রমণ। এখানে সে কি করছে, আপনাকে কোনো শ্লীলতা হানি নাই, যখন আপনার শরীরে ব্যাড টাচ থাকবে সেটা হচ্ছে যৌন কামনা। আপনি যখন আপনার শরীরে আমি ব্যাড টাচ করব, আপনার শরীরে বিভিন্ন অঙ্গের মধ্যে যখন আমি ব্যাড টাচ করব, সেটা হবে কি? যৌন পীড়ন, যেখানে যৌনতা উত্তেজনা থাকবে। আর যৌনতা উত্তেজনা ব্যতীত যখন আমি আপনার কি করব, শরীরের চুল কাটবো, এই কাটবো সেই কাটবো, মাইর দেবো, সেটা হবে কি? শ্লীলতা হানি 354। এটা কি 509 যাওয়া যায় স্যার? না, তাহলে কোনোভাবেই যাওয়ার সুযোগ নাই।
এইরকম, ঠিক আছে বলবার কোনোভাবেই যাওয়ার এইটা সুযোগ নাই। একটা দাগ, শ্লীলতাহানি এই এবং যৌনপীড়নের মধ্যে দিন রাত পার্থক্য। যৌনপীড়ন হচ্ছে কি, আমার অসৎ উদ্দেশ্য যৌন কামনায় আপনার শরীরে আমি ব্যাড টাচ করব, সেটা হচ্ছে যৌনপীড়ন। আর শ্লীলতাহানি হচ্ছে কি, আপনাকে অপমান উত্ত্যক্ত করার জন্য আমি কি করলাম, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কথা বুঝছেন? থ্যাংক ইউ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি আরিফ স্যার আপনাকে উঠে- আনমিউট করে দেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যখন আমি আপনাকে একটা অঙ্গভঙ্গি করলাম, কি করলাম, যৌন উদ্দেশ্য অঙ্গভঙ্গি করলাম। এখানে তো বিভিন্ন কিছু আছে, এগুলো তো দেখাও যাবে না, বলাও যাবে না, মুখের ভাষায় বুঝে নিবেন। তাহলে কি হবে, সেটা যৌনপীড়ন হবে। অঙ্গভঙ্গি টাচ, সেটা হবে যৌনপীড়ন। আর আমি কি করলাম, আপনার সাথে হিংসা ক্ষতি দেখাইয়া আপনার চুল কেটে দিলাম, তাহলে সেটা হবে শ্লীলতাহানি 354। এখন যদি আপনি এই শ্লীলতাহানির ফলে গিয়ে আপনি কি করেন, আত্মহত্যা করেন, তাহলে এটা আবার চলে যাবে হচ্ছে কি 9 পথে। তখন আবার এটা চলে যাবে বলছিলাম 9 পথে, যে আমার এমন স্যার এটা কি শ্লীলতাহানির ফলে যখন আপনি কি করছেন, আত্মহত্যা করছেন, তাহলে সেটা চলে যাবে আবার 9 পথে। এই জন্য প্রশ্নগুলা বুঝবেন, এই যে উদাহরণগুলা দিচ্ছি, উদাহরণগুলা মাথায় নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে আজকে আমরা এই 354 পর্যন্তই থাকি। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন। স্যার বলছিলাম